একসময় যুগ স্বীকার করে সেই দরজার তালা ভেঙেছে এবং সমস্ত ঘটনাই খুলে বলে। তারা আর এই বিষয়ে কথা না বলে সকলেই বেরিয়ে যায়। এদিকে রজনী কর্ণপিশাচিনী সাধনার কথা পরিকল্পনা করে, তাই রজনী আমোদিতাকে তন্ত্র সাধনা শেখাতে থাকে। অপরদিকে যুগ গ্রেভিয়ার্ড কোঠিতে স্টার্ট আপ করার কথা ভাবছে, তাই সে হিসেব কষতে বসেছে। কিন্তু পেনের খোঁজ করতে চাইলে অভিমন্যু সেই পেনের কথা মনে করিয়ে দেয় যে পেনটি যুগ যক্ষিণীর ঘর থেকে পেয়েছিল। যুগ ওই পেন দিয়ে লেখা শুরু করতে গেলে কোনো কারণে যুগের আঙুল ওই পেনের মাধ্যমে কেটে যায় এবং সেই রক্ত পেনের নিপে লেগে যায়। যুগের যে আঙুল কেটে যায় সেটা সে বুঝতে পারে না, তবে তাদের অজান্তে যুগের রক্ত পেনে লাগতেই লেখা পড়তে শুরু করে। তার আগে এই পেন থেকে কোনো কালি পড়ছিল না। যুগ কিছু একটা লিখতে যাবে, হঠাৎ তারা অন্য একটা ঘর থেকে টাইপরাইটারের শব্দ পায়। তারা ওই শব্দ শুনে ধীরে ধীরে এগিয়ে যায়, গিয়ে দেখে ওই শব্দ যক্ষিণীর ঘর থেকেই আসছে। তারা সেটা শুনে ভীতগ্রস্ত হয়ে পড়ে। তারা কম্পিত পায়ে হাঁটতে থাকে। এদিকে যুগ মনে মনে ভাবতে থাকে, হতে পারে তার বাবার আত্মা টাইপ করছে, যেহেতু তার বাবা লেখক ছিলেন। যুগ দরজা খুলতে গেলে অভিমন্যু বাধা দেয়, কিন্তু যুগের চাপে পড়ে অভিমন্যু দরজা খুলতে রাজি হতে বাধ্য হয়। যুগ দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। দরজা খুলতেই টাইপরাইটারের শব্দ থেমে যায়। ঘর পুরো অন্ধকার, থমথমে পরিবেশ। তাই তারা মোবাইলের আলোয় ঘর আলো করার চেষ্টা করলেও মোবাইলের আলোটাও কাঁপতে থাকে। তাও তারা কোনোভাবে টাইপরাইটারের দিকে এগিয়ে যায়, গিয়ে দেখে টাইপরাইটার নিজে থেকেই ধীরে ধীরে টাইপ করে চলেছে। যুগ টাইপরাইটারে হাত দিতেই সেটা থেমে যায়। তারা কিছু একটা ভাবতে যাবে, হঠাৎ তাদের মনে হলো কেউ যেন তাদের পেছন থেকে দৌড়ে চলে গেল। তারা যখনই বাইরে বেরোতে যাবে তখনই যুগ শুনতে পেল তার কানের কাছে কোনো এক মহিলা এসে বলে চলেছে, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। যুগ ও অভিমন্যু সেদিকে কান না দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হতেই পুনরায় টাইপরাইটারের শব্দ শুনতে পাওয়া যায়। যুগ আবারও দরজা খুলে দেয়। দরজা খুলতেই টাইপরাইটারের শব্দ বন্ধ হয়ে যায়। তাই যুগ সাহস করে ঘরে ঢুকে টাইপরাইটারটিকে ঘর থেকে বের করে আনে এবং সে নিজের ঘরের একটা কোণায় গিয়ে রেখে দেয়। তারা টাইপরাইটারের দিকে তাকিয়ে নিজেদের মতো ভাবতে ভাবতেই কখন যে তাদের ঘুম চলে আসে তারা সেটা বুঝতেই পারে না। রাত 3টে বাজলে টাইপরাইটারে নিজে থেকেই টাইপ হতে থাকে। টাইপরাইটারের ওপরে কাগজ লাগানো ছিল, তার ওপর দিয়েই টাইপ হয়ে চলেছিল। সকাল 7টা বাজে। যুগ ও অভিমন্যুর ঘুম ভাঙলে তাদের চোখ টাইপরাইটারের ওপর পড়ে। তারা দেখে টাইপরাইটার পরিষ্কার ঝকঝকে হয়ে গিয়েছে, এমনকি তার ওপরে একটা কাগজের কিছু লেখা দেখতে পায়। তারা বুঝতে পারছিল না যে কে টাইপ করেছে। যুগ ভয়ার্ত হাতে কাগজটিকে টাইপরাইটার থেকে বের করে আনে। তার ওপর যা লেখা ছিল তা দেখে তারা চমকে ওঠে। অভিমন্যু কাগজটিকে হাতে নিয়ে পড়তে থাকে। রাত 3টের সময় কৃষ্ণই নদীর জল শান্ত হয়েছিল। একজন কৃষ্ণকায় বয়স্ক এবং বেশ বলিষ্ঠ বৃদ্ধ হাতে মদের বোতল নিয়ে টলতে টলতে কৃষ্ণই নদী পার হতে যাচ্ছিল। সে বিড়বিড় করে কিছু একটা বলতে বলতেই যাচ্ছিল। তার কথা শুনে মনে হচ্ছিল সে মনে হয় কোনো এক পতিতার সাথে সহবাস করতে চেয়েছিল, কিন্তু সে বারণ করায় তার আঁতে ঘা লেগেছে। তাই সে রাগান্বিত হয়ে বিড়বিড় করতে করতে নদী পার করছিল। নদী পার করতে গিয়ে সে দেখে নদীতে অসম্ভব সুন্দরী এক নারী অর্ধনগ্ন শরীরে স্নান করে চলেছে। ভিজে আঁচল দিয়ে বক্ষ যুগল ঢাকা রয়েছে। সে ওই নারীর শারীরিক গঠন দেখে পাগল হয়ে যায়। ওই নারী কামার্ত কণ্ঠে বলতে থাকে, দূর থেকেই দেখে যাবি নাকি কাছে আসবি? এটা শুনে ওই বৃদ্ধ সব কিছু ভুলে যায় এবং ওই নারীটির দিকে দৌড়ে যেতে থাকে। একসময় সে নদীতে চলেও যায়। সে ওই নারীকে জড়িয়ে ধরে তার ভেজা কাপড়ের ওপর দিয়েই বক্ষ যুগল করমর্দন করতে থাকে এবং চুম্বন করতে থাকে। এরপর সে টান মেরে বক্ষ থেকে কাপড় সরিয়ে দেয়। নগ্ন বক্ষ যুগলে সে যেন ডুব দেয় এবং কামনায় মত্ত হয়ে যায়। বৃদ্ধ কামার্তের চরম শিখরে পৌঁছে যায়। নদীর অর্ধ জলেই বৃদ্ধ সংভোগ করতে মত্ত হয়ে যায়। কখনো বক্ষ, কখনো ওষ্ঠ, শরীরের ঊর্ধ্বভাগকে সে নিংড়ে নিতে চায়। কিন্তু বৃদ্ধের কামনার আগুন নিভে গেলে মহিলাটি বৃদ্ধের পুরুষত্বের ওপরে প্রশ্ন তোলে, যে কারণে বৃদ্ধ পুনরায় কামনায় লিপ্ত হওয়ার চেষ্টা করলে সে আর পেরে ওঠে না।
তবুও সে মহিলাটিকে বুঝতে না দিয়ে মহিলার কপাল, স্তন, নাভি চুম্বন করতে থাকে। মহিলার নাভির নিচের অংশ জলের তলায় থাকায় বৃদ্ধ জলের নিচে ডুব দেয়। সে ভীতগ্রস্ত হয়ে পড়ে এবং তার দম বন্ধ হওয়ার উপক্রম হয়, কারণ ওই মহিলার উপরের অংশ যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই নিচের অংশ ছিল সম্পূর্ণ বিপরীত। একজন বৃদ্ধার পা বলে মনে হলো। পায়ের পাতায় যেন কোনো মাংসের অস্তিত্ব নেই। সে এবার আরও ভীত হয়ে নদী থেকে বাইরে বেরোনোর চেষ্টা করলে মহিলা ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, কিরে, পুরুষত্বের ক্ষমতা শেষ হয়ে গেল? আর সংভোগ করবি না? সংভোগের নেশা কেটে গেল? বৃদ্ধের আর বুঝতে দেরি হলো না, ওই মহিলা আর কেউ নয়, স্বয়ং যক্ষিণী। যক্ষিণীর সারা শরীর বৃদ্ধার শরীরে রূপান্তরিত হল। যক্ষিণীর বৃদ্ধাবস্থায় নগ্ন দেহ দেখে বৃদ্ধর যেন বমি চলে এলো। যা দেখে যক্ষিণী আরও ক্রুদ্ধ হয়ে যায় এবং সে বলতে থাকে, আমি যক্ষিণী, তোর মৃত্যু আমি, পালিয়ে কোথায় যাবি? বৃদ্ধ নগ্ন অবস্থাতেই পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোথাও পালাতে পারল না। যেন তার মনে হচ্ছিল সে একটা স্থানেই দাঁড়িয়ে দৌড়ে চলেছে। মহিলাটি ধীরে ধীরে নগ্নাবস্থায় নদীর বাইরে বেরিয়ে বৃদ্ধের কাছে চলে আসে। ধীরে ধীরে তার হাত থেকে ধারালো নখ নির্গত হলো, যা বৃদ্ধের বুকের ভেতর ঢুকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধের হৃৎপিণ্ড বের করে আনে, ফলে সাথে সাথেই বৃদ্ধের মৃত্যু ঘটে। ওই হৃৎপিণ্ড থেকে নির্গত রক্ত মহিলাটি মন্ত্র পড়তে পড়তে গিলে খায় এবং শেষমেশ ওই হৃৎপিণ্ডটিকেও গিলে নেয় সে। ধীরে ধীরে তার বৃদ্ধারূপ যুবতী নারীতে রূপান্তরিত হলো। সে পুনরায় সুন্দরী যুবতীতে রূপান্তরিত হয়ে যায়। সম্পূর্ণ নগ্ন সুন্দরী যুবতী কৃষ্ণই নদীর পাশে দাঁড়িয়ে মৃত বৃদ্ধের শরীরের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি হাসতে থাকে। ধীরে ধীরে সে সেখান থেকে চলে যায় এবং জ্যোৎস্না পোকাও তাকে ঘিরে ধরে, যেন মনে হচ্ছিল জ্যোৎস্না পোকাই তার পোশাক। অভিমন্যু গল্প পড়া শেষ করলে ভয়ার্ত কণ্ঠে যজ্ঞকে জিজ্ঞেস করে সে লিটি লিখেছে কিনা। সে নাকচ করে দেয়। তারা ভাবতে থাকে, তাহলে কে লিখেছে এই গল্প? তাদের কথোপকথন চলতে চলতেই অভিমন্যুর কাছে কায়ারের ফোন চলে আসে। কায়ার ভয়ার্ত কণ্ঠে ফোন করে বলে কৃষ্ণই নদীতে এক্ষুনি চলে আসতে। তাই তারা কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণই নদীর কাছে চলে আসে। সেখানে গিয়েও তারা দেখে সেখানে প্রচুর ভিড়। সেখানে তারা বিন্দু ও কায়ারকে দেখতে পেলে বুঝতে পারে প্রত্যেকের কপালেই চিন্তার ভাঁজ দেখা যাচ্ছিল। কিছুটা দূরে যেতেই তারা দেখতে পায় সেখানে একটা লাশকে ঘিরে রেখেছে পুলিশ। তারা জানতে পারে এটা কোনো সাধারণ লাশ নয়, কাল শিকার হয়েছিল এটি। যক্ষিণী নিজে শিকার করেছিল। এই শুনে যুগ আর অভিমন্যু মজার ছলে নিলেও তারা মনে মনে যক্ষিণীর মুক্তি পাওয়ার কথা স্বীকার করে নেয়, কারণ কাল পূর্ণিমার রাত ছিল, তাই হয়তো যক্ষিণী স্বীকার করেছে। যুগ ও অভিমন্যু দেখতে পায় রতন পালি কান্নায় ভেঙে পড়েছে। তারা কারণ জিজ্ঞেস করলে কায়ার জানায় কাল মোহিতের মৃত্যু হয়েছে, রতন পালির ছেলে। মোহিত সাধারণত দাদাগিরি করে বেড়াতো আর রাতে এখানে ওখানে বেশ্যালয় গিয়ে নিজের উষ্ণতা ঠান্ডা করত। কিছুক্ষণ পর কচুর সাথেও তাদের দেখা হয়ে যায়। তাদের কথোপকথন চলাকালীন একটা পুলিশের গাড়ি লাশের সামনে এসে দাঁড়ালো। একজন ফর্সা সুন্দরী পুলিশ গাড়ি থেকে নামলো, যাকে দেখে কচু বলল, এ তো বরযাসিনী ম্যাম, যেমন দেখতে তেমন সুন্দর। তাকে দেখে কচু যেন প্রেমে পড়ে যায়। অপরদিকে যুগ ও অভিমন্যু লাশের দিকে কিছুটা এগিয়ে গেলে তারা ভীতগ্রস্ত হয়ে পড়ে, কারণ তারা যেরকম গল্প পড়েছিল ঠিক একই ঘটনা ঘটেছে এখানে। মৃত ব্যক্তিও ছিল নগ্ন, বুক থেকে হৃৎপিণ্ড উধাও আর সারা শরীরে এক বিন্দুও রক্তের অস্তিত্ব নেই। সমস্ত রক্তই যেন যক্ষিণী চুষে নিয়েছে। তারা ভাবতে থাকে গল্পের সাথে বাস্তবের এত মিল হলো কী করে। বরযাসিনী লাশ পরীক্ষা করতে থাকে। মৃত্যুর কারণ কনস্টেবলকে জিজ্ঞেস করলে কনস্টেবল চার্লি সাথে সাথে বলে, ম্যাম, এটা যক্ষিণীর কাজ। বরযাসিনী যেহেতু আধুনিক মহিলা এবং এই গ্রাম সম্পর্কে অজ্ঞাত, তাই সে যক্ষিণীর কথা কখনোই শোনেনি। চার্লি যক্ষিণীর কথা বলতে গেলে বরযাসিনী তাকে আজগুবি গল্প বলে থামিয়ে দেয় এবং লাশ পরীক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সে পুলিশদের লাশ পোস্টমর্টম করতে এবং পারিপার্শ্বিক অবস্থার পরীক্ষা নিরীক্ষার কথা বলে চলে যায়। তার চলে যাওয়া দেখে কচু যেন আরও বেশি করে প্রেমে পড়ে যায়।
যাকে বলে একেবারে লাভ এট ফার্স্ট সাইট। অপরদিকে যোগ বিশ্বাস করতে থাকে যক্ষিণী মুক্তি পেয়ে গিয়েছে। কৃষ্ণই নদীর আশেপাশেই যোগের জেঠু দিলীপও ছিল। দিলীপ যোগকে দেখতে পেয়ে রাগ দেখায় গ্রেভিয়ার্ড কোঠি খোলার জন্য, এবং কিছুক্ষণ পর সে নিজেও চলে যায়। কায়ার এবং কছু যোগ ও অভিমন্যুর উপরে রাগ দেখালেও তারা পুনরায় গ্রেভিয়ার্ড কোঠিতে চলে যায়। অপরদিকে জানকী ও রজনী গল্প করছিল যক্ষিণীর মুক্তি পাওয়া নিয়ে। তারা পরিকল্পনা করছিল যোগকে নিয়ে আসার জন্য। এদিকে আবার বন্দনা পাগলের মতো দৌড়তে দৌড়তে চিৎকার করতে থাকে, মুক্তি পেয়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। জানকী, রজনী, আমোদিতা ও বল্লু সকলে মিলেই তাকে আটকে রাখে এবং ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর তাকে ঘরে নিয়ে যায়। এদিকে যোগ, অভিমন্যু, কায়ার ও কছু পরিকল্পনা করতে থাকে কি করে যক্ষিণীকে আটকে রাখা যায়। তারা ভাবতে থাকে যক্ষিণী কেন পুরুষদের সাথেই সংভোগ করে তাদের হত্যা করে। হঠাৎ করেই অভিমন্যু টাইপরাইটারের কথা মনে পড়ে যায় এবং সকলকে টাইপরাইটারের কাহিনীর কথা বলে দেয়। এই কাহিনীর সাথে মোহিতের মৃত্যুর মিল হলো কি করে? শেষমেশ তারা একটা ভাবনায় আসে যে এই টাইপরাইটার হয়তো যুগের বাবার। যুগের বাবা যেহেতু লেখক ছিলেন, তাই তিনিই হয়তো টাইপ করে গেছেন। কাকতালীয়ভাবে হয়তো গল্পের সাথে বাস্তবের মিল হয়ে গিয়েছে। তাদের কথোপকথনের মধ্যেই তারা জানতে পারে যক্ষিণী অভিশাপের কারণেই পুরুষদের সাথে সংভোগ করে তাদের হত্যা করে, যার ফলে অভিমন্যু পুনরায় আশ্বস্ত হয়ে বলে তার কাছে একটা প্ল্যান আছে, যক্ষিণীর অভিশাপ কি ছিল তা জানার। আচ্ছা, আপনার কি মনে হয় অভিমন্যু কি জানতে পারবে যক্ষিণীর অভিশাপ কি ছিল? কছু কি পারবে বরচাষিনীকে আপন করতে? জানতে হলে অবশ্যই দেখতে থাকুন যক্ষিণীর পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।